আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইংলিশ লার্নিং উইথ ক্যামরুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। আমরা বাংলা ব্যাকরণে কাল বা সময় নামেই জানি। আজকে আমি আলোচনা করব টেন্স সম্পর্কে। টেন্স কাকে বলে? হোয়াট ইজ টেন্স? ডেফিনেশন: ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে, অথবা একে সময়ও বলা হয়। টেন্স প্রধানত তিন প্রকারের। মেনলি দেয়ার আর থ্রি কাইন্ডস অফ টেন্স, যেমন প্রেজেন্ট টেন্স, যেটাকে বর্তমান কাল বলে; পাস্ট টেন্স, যেটাকে অতীতকাল বলে; ফিউচার টেন্স, যেটাকে ভবিষ্যৎকাল বলে। এখন আমরা জানবো প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স? বর্তমানকাল কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ হয় বা হচ্ছে এমনটি যদি বোঝায় তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। হয় বা হচ্ছে, অর্থাৎ হওয়া হইতেছে যে কোনো সময় হয়, আর হচ্ছে মানে যেটা রানিং অবস্থায় আছে আর কি, এমনটা যদি বোঝায় তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। উদাহরণগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা আরও সহজে বুঝতে পারবো যে প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায়। হি ডাজ দ্য ওয়ার্ক ডেইলি, সে প্রতিদিন কাজটি করে। সে প্রতিদিন কাজটা করে, অর্থাৎ তার প্রতিদিনের কাজটা যে সম্পাদন হইতেছে ওটার নির্ধারিত কোনো সময় নাই। তাহলে এখানে বুঝতে পারলাম যে ক্রিয়াপদ শেষে আছে করে, এ যুক্ত আছে। তো ক্রিয়াপদের শেষে এ অন্তস্থ রসই যদি থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স নির্ধারণ করে। এটা আমরা যখন পরবর্তী ক্লাসে প্রেজেন্ট টেন্সের যে আরও 4টা প্রকারভেদ রয়েছে ওই 4টা প্রকারভেদ সম্পর্কে যখন আলোচনা করব তখন আমরা আরও সহজে বুঝতে পারবো। নিচের উদাহরণটা দেখি। আই ডু দ্য সাম, আমি অঙ্কটি করি। আমি অঙ্কটি করি মানে বর্তমান সময়কে নির্ধারণ করতেছে, বাট কখন করি সেটা কিন্তু ইন্ডিকেট করা নাই, আর সেটা রানিং না, মানে করি, কাজটা আমি করি বর্তমান ইন্ডিকেট করতেছে। কামাল প্লেইজ ফুটবল ইন দ্য ফিল্ড, কামাল মাঠে ফুটবল খেলে। কামাল মাঠে ফুটবল খেলে, এখন সকালে খেলে, দুপুরে খেলে, নাকি বিকালে খেলে এটা কিন্তু উল্লেখ নাই। যদি সময় উল্লেখ না থাকে কিন্তু কাজটা বর্তমানে সংঘটিত হয় এমনটা যদি বোঝায় তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। দে আর সুইমিং ইন দ্য রিভার, তারা নদীতে সাঁতার কাটতেছে। তার মানে তারা নদীতে সাঁতার কাটতেছে, এটা রানিং অবস্থায় আছে। যে তারা কি করতেছে আমি কাউকে প্রশ্ন করলাম, তখন তো বললো তারা নদীতে সাঁতার কাটতেছে অথবা তারা পুকুরে সাঁতার কাটতেছে। এই কাজটা হইতেছে বর্তমানে রানিং। আই এম টিচিং ইংলিশ, আমি ইংরেজি শিক্ষা দিচ্ছি। এটাও রানিং। কেন? আমি ইংরেজি শিক্ষা দিচ্ছি। কাদের দিচ্ছি? স্টুডেন্টকে দিচ্ছি, অথবা আমার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে আমি শিক্ষা দিচ্ছি, অথবা আমি অনলাইনে শিক্ষা দিচ্ছি। সো এই কাজটা যেহেতু চলমান আছে তাই এটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে। শি হ্যাজ বিন রিডিং ইংলিশ বুক সিন্স মর্নিং, সে সকাল থেকে ইংরেজি বই পড়তেছে। যেমন আমি সকাল থেকে ভিডিও বানাইতেছি, সো এটাও কিন্তু বর্তমানকালের অন্তর্ভুক্ত, কারণ কাজটা কি চলমান আছে। একটা নির্ধারিত সময় যাবত অবলিক ধরে হতে অবলিক থেকে এরকম যদি থাকে তাহলে সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কাজটা শেষ করেছো। এইমাত্র কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বিদ্যমান, এমনটি যদি বোঝায় তাহলেও কিন্তু প্রেজেন্ট টেন্স হবে। এটা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে, কারণ আমাকে যখন কেউ জিজ্ঞাসা করলো যে তুমি কি করছো, যে এইমাত্র কাজটা শেষ করছি। সো বর্তমান সময়ে কিন্তু আমি তাকে উত্তরটা দিচ্ছি, যে জন্য এই এক্সাম্পলগুলা অর্থাৎ উদাহরণগুলা আমার প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত, কারণ প্রত্যেকটাই বর্তমান সময়কে। প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমাদের আরও ক্লিয়ার ধারণা হবে যদি আমরা এই নোটটা মুখস্থ করে রাখতে পারি। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে এম, ইজ, আর, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন ইত্যাদি সাহায্যকারী ভার্ব থাকে, অথবা সাবজেক্টের পরে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থাকে, তখন সেটা প্রেজেন্ট টেন্স হিসেবে বা বর্তমানকাল হিসেবে বিবেচিত হবে, ইন্ডিকেট করতেছে। এরপরে পাস্ট টেন্স। পাস্ট টেন্স কাকে বলে? হোয়াট ইজ পাস্ট টেন্স? অতীতকালে কোনো কাজ হয়েছিল বা হচ্ছিল বা হইতেছিল এমনটি যদি বোঝায় তখন তাকে পাস্ট টেন্স বলে।
পাস্ট টেন্স বলতে কিন্তু অতীতকালকে বোঝায়। অতীত বলতে গতকালকে যা ঘটে গেছে তা হইতেছে অতীতকাল, বা তার আগে যা হয়েছে তা হচ্ছে অতীতকাল। এখন আমি বর্তমানে ভিডিও বানাইতেছি, সো এখন হইতেছে বর্তমান কাল, আর 2 ঘন্টা আগে যা ছিল তা হইতেছে নিকটবর্তী অতীতকাল আর কি, কিন্তু অতীত। পাস্ট টেন্স সম্পর্কে আমাদের আর একটু ধারণা হবে যদি আমরা এই উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। আই ডিড দ্য সাম, আমি অঙ্কটি করলাম বা করেছিলাম। কামাল প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, কামাল মাঠে ফুটবল খেলতো বা খেলেছিল। দে ওয়ার সুইমিং ইন দ্য রিভার, তারা নদীতে সাঁতার কাটতেছিল। আই ওয়াজ টিচিং ইংলিশ, আমি ইংরেজি শিক্ষা দিচ্ছিলাম। শি হ্যাড বিন রিডিং ইংলিশ বুক। লক্ষ্য করি তাহলে দেখেন প্রথম বাক্যটি হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। অতীতকালে কখন কাজটা করেছিল তা কিন্তু নির্ধারণ নাই, এমনটাও যদি বুঝে তাহলে এটা ফার্স্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। আই ডিড দ্য সাম, আমি অঙ্কটি করলাম বা করেছিলাম, এখানেও কিন্তু আমি সময় ইন্ডিকেট করি নাই, যেহেতু অতীতে কাজটা আমি করেছিলাম, অঙ্কটা করছিলাম, সো এখানে যেহেতু সময় ইন্ডিকেট করা নাই তাহলে সেটা হবে পাস্ট টেন্স। কামাল প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, কামাল মাঠে ফুটবল খেলতো বা খেলেছিল। কখন ফুটবল খেলেছিল তা আমি জানি না, বাট অতীতকালকে যেহেতু ইন্ডিকেট করতেছে খেলেছিল। ললাম লেন ততাম তেন, তেছিল তেছিলে তেছিলেন, চেঁচিয়েছিল চেঁচিয়েছিলে চেঁচিয়েছিলেন, এরকম যদি বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে থাকে তাহলে বুঝতে হবে এটা পাস্ট টেন্স। আবার পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত হইলে পাস্ট টেন্সের যে আরও 4টা প্রকারভেদ রয়েছে ওই প্রকারভেদের অন্তর্ভুক্ত হবে। আমরা যখন পরবর্তী ক্লাসে পাস্ট টেন্সের 4টা প্রকারভেদ নিয়ে আলোচনা করব তখন আমাদের আরও সহজ হয়ে যাবে যে কোন বাক্যটা কোন টেন্সের অন্তর্ভুক্ত। এরপরে দে ওয়ার সুইমিং ইন দ্য রিভার, তারা নদীতে সাঁতার কাটতেছিল। এটা অতীতকালে কাজটা চলমান ছিল, তার মানে কি হচ্ছিল বা হইতেছিল। একটা হলো হয়েছিল অনির্দিষ্ট সময়, যদি ইন্ডিকেট করে অতীতকালকে তখন সেটা হবে পাস্ট টেন্স। আবার যখন অতীতকালে কোনো কাজ হইতেছিল বা হচ্ছিল এমনটাও যখন ইন্ডিকেট করবে তখন সেটা হবে পাস্ট টেন্স। ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কাজটা শেষ করেছিলে। এখানেও দেখেন বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ছিলে আছে, ঠিক আছে, তুমি কাজটা শেষ করেছিলে। আরও সহজ হয়ে যাবে যদি আমরা এই নোটটা মুখস্থ করতে পারি। যদি কোনো সেন্টেন্স এ সাবজেক্টের পরে ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড বিন ইত্যাদি সাহায্যকারী ভার্ব থাকে অথবা মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে সাবজেক্টের পরে, তখন সেটা হবে পাস্ট টেন্স বা অতীতকাল। ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। হোয়াট ইজ ফিউচার টেন্স? ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা হতে থাকিবে বা থাকবে। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা হতে থাকবে এমনটি বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। যেমন হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। কাজটা কিন্তু বর্তমানেও না, অতীতেও না, ভবিষ্যতে করবে। এই তুমি কখন যাবে? আমি বিকালে যাব, তার মানে বিকালটা হইতেছে আমার এখানে ফিউচার টেন্স, নিকটবর্তী ফিউচার টেন্স। আর যদি আগামীকালকের কথা বলি যে আমি আগামীকালকে ঢাকা যাব, তাহলে সেটা হবে ফিউচার টেন্স, কারণ ভবিষ্যৎকালকে অর্থাৎ আগামীকালকে বা একটু পরে কি হবে না হবে সে সম্পর্কে যদি আমি কোনো বাক্য বলি তখন সেই সেন্টেন্সটা হবে আমার ফিউচার টেন্সের অন্তর্ভুক্ত। মেবি ফিউচার টেন্সের অন্তর্ভুক্ত হবে, কিন্তু ফিউচার টেন্সের যে 4টা প্রকারভেদ রয়েছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওই টেন্স এর অন্তর্ভুক্ত হবে কখন সেটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে যখন আলোচনা করব ফিউচার টেন্সের 4টা প্রকারভেদ নিয়ে, তখন আমরা আরও সহজে বুঝতে পারব। সো এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এটা সাধারণত ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে। আই শ্যাল ডু দ্য সাম, আমি অঙ্কটি করব, আমি অঙ্কটা করব, এটাতেও কিন্তু ভবিষ্যৎ বুঝাইতেছে। কামাল উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, কামাল মাঠে ফুটবল খেলবে, এটা দ্বারাও ইন্ডিকেট করতেছে ফিউচার টেন্স। আই উইল বি টিচিং ইংলিশ, আমি ইংরেজি শিক্ষা দিতে থাকবো, এটা মানে ভবিষ্যৎকালে কোনো কাজ চলমান রাখবো আর কি, থাকিব বা থাকবে, এরকম চলতে থাকবে কোনো কাজ, এমনটাও যদি ইন্ডিকেট করে তখন সেটা হবে ফিউচার টেন্স। ইউ উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তুমি কাজটা করিয়া থাকিবে, এটাও ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে, কারণ থাকিবে, ববি বেন। আরও সহজে বোঝা যায় ফিউচার টেন্সটা কি, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ববি বেন এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ফিউচার টেন্স। শি উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ বুক, শি উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ বুক, সে ইংরেজি বই পড়তে থাকবে।
শি উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ বুক, সে ইংরেজি বই পড়তে থাকবে। এখানে ভবিষ্যৎকালে কাজটা চলমান থাকবে। তার মানে আমরা বুঝতে পারতেছি সংজ্ঞা থেকে যে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে মানে নির্ধারিত সময় নাই, অথবা কাজটা হতে থাকবে বা চলমান থাকবে, এমনটা যদি বোঝায় তাহলে সেটা হবে ফিউচার টেন্স। আরও সহজ হবে যদি আমরা এই নোটটা মুখস্থ করে রাখি। কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে যদি শেল উইল, শেল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ইত্যাদি সাহায্যকারী ভার্ব থাকে এবং সাবজেক্ট এর পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন তা সাহায্যকারী ভার্বের পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন তা হবে ফিউচার টেন্স। আশা করি আমার এই ভিডিওটা দেখিয়ে আপনারা উপকৃত হবেন এবং টেন্স সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হবে। পরবর্তী ক্লাসে আমি এই 3 প্রকারের টেন্সের প্রত্যেকটার যে 4টা করে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।